বিশ্বকাপ উপলক্ষে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্বমাতন ও বিশ্বকাপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি সিয়াম তানজিল হক। শুরুতেই জানিয়ে রাখি, আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত আছে জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি। আজকের পর্বে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক পবিত্র কুণ্ডু, এবং বরাবরের মতো আমাদের সাথে আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। দাদা কেমন আছেন? ভালো আছি। হীরা ভাই কেমন আছেন? ভালো আছি। আর গতকালকে তো আসলে বিশ্বকাপ জনতার সকল রং ঢেলে দিল। হ্যাঁ, তো গতকালকের ম্যাচগুলো সবচেয়ে বাংলাদেশে বহুল জনপ্রিয় একটা দল ব্রাজিল খেলতে নেমেছে জাপানের বিরুদ্ধে। তো এই ম্যাচটা দাদার থেকে যদি আমি শুনি যে দাদা কেমন লাগলো এই ম্যাচটা, এবং এই ম্যাচের যদি অ্যানালিটিক্সটা আমাদেরকে বলতেন। আপনি প্রথমে বললেন যে বাংলাদেশের জনপ্রিয়তম দলের একটি, তাই না? শুধু তাই না, আসলে বাংলাদেশ বলতে গেলে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুটি দলের কারণে। একটি হলো ব্রাজিল আর একটি হলো আর্জেন্টিনা। তো ব্রাজিল তো বাংলাদেশের মানুষের, ফুটবল প্রিয় মানুষের কাছে আদি ভালোবাসা, এবং যখন শেষ 32-এ মুখোমুখি হলো ব্রাজিল এবং জাপান, অনেকেই ধারণা করেছিলেন যে জাপান ব্রাজিলকে একটু টাফ টাইম উপহার দেবে, মানে খুব সহজে জিততে পারবে না ব্রাজিল। ম্যাচটা কিন্তু আদতেই খুব কঠিন হয়েছে সত্যিকার অর্থে। ব্রাজিল এসেছে, আমরা জানি যে হেক্সা মিশনে। হেক্সা আমরা পেন্টা, হেক্সা পর্তুগিজ শব্দ। পেন্টাতে বলে 5, হেক্সা হলো 6। তার মানে ব্রাজিল এসেছে ষষ্ঠ শিরোপা জয়ের খোঁজে। তো ব্রাজিল তো বিশ্বের সবচেয়ে ফুটবলের সেরা দল, স্বাভাবিকভাবেই জাপানের তার সঙ্গে পেরে ওঠার কথা না। কিন্তু জাপান ইদানিংকালে যে ফুটবলটা খেলছে, এশিয়ার পরাশক্তি জাপান, এবং জাপান কিন্তু খুব ডিসিপ্লিন ফুটবল খেলছে। একদম যেটারে বলে কাঠামো, স্ট্রাকচার ঠিক রেখে যেভাবে এগোচ্ছে, তাতে ধারণা করা আমরা ধারণাই করেছিলাম যে ব্রাজিলের সঙ্গে জাপানের ম্যাচটি খুব জমবে এবং ব্রাজিল সহজে পার পাবে না। এবং আশ্চর্য ঘটনা দেখুন, কালকে কিন্তু জাপানই প্রথমে লিড নিল 29 মিনিটে, এবং প্রথমার্ধে যে খেলাটা হলো, স্টেডিয়ামটা হিউস্টন, সম্ভবত যুক্তরাষ্ট্র। আপনি দেখুন, সেখানে 29 মিনিটে জাপান গোল করে এগিয়ে গেল, এবং তার এটা কিন্তু একদম পরিকল্পিত আক্রমণ থেকে, মানে জাপান লো ব্লক করে খেলছিল। লো ব্লক মানে নিচু থেকে, যে ব্রাজিলকে আমরা নিচুতে, মানে প্রথমেই ডিফেন্সে আমরা আটকে দেব, লো ব্লক করে খেলছিল। এবং মাঝমাঠে জাপান, মানে ওই লো ব্লকের জাস্ট একটু ওপরে এই বলটা কিন্তু লুজ বল ছিল। জাপানের ডিফেন্ডার দানিলোর কাছ থেকে বলটা কিন্তু মিসপাস হয়, ছুটে যায়। তারপরে বলটা নিয়ে গোল করে এই যে কাইসিকু সানো। এই গোলের পিছনে আবার কিন্তু ইয়েরও দায় আছে, কাসেমিরোরও দায় আছে। কাসেমিরো ব্রাজিলের অন্যতম সেরা, মানে রক্ষণস্তম্ভ, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সিনিয়র মোস্ট খেলোয়াড়, তাই না? ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট খেলোয়াড়। তারও কিন্তু দায় আছে। তিনি ওই পেইসের সাথে জাপানের সানোর গতির সঙ্গে কিন্তু পেরে ওঠেনি, এবং তার চেয়েও বড় কথা, দুর্দান্ত ফিনিশ। মানে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে একদম, মানে ডিফেন্স চেরা, মানে শট, হ্যাঁ, গ্রাউন্ডার, তীব্র গতি। ওইখানে আলিসন বেকার গোলকিপারের কিছু করার ছিল না। এবং তারপরে আপনারা দেখেন যে ম্যাচটা কিন্তু ফার্স্ট হাফে, মানে বল পজিশনই তো সব না, ইদানিং বলের দখল কিন্তু ব্রাজিলের বল পজিশন অনেক বেশি ছিল। এটা থাকারই কথা, কারণ দে হ্যাভ বল প্লেয়ার্স, তাই না? বিশ্বের সেরা বল প্লেয়ার তাদের কাছে, ওই বলের কন্ট্রোল, বলের নিয়ন্ত্রণ তাদের কাছেই থাকবে। কিন্তু গোলটা করলো দাপটের সঙ্গে, এবং তখন কিন্তু মনে হলো যে জাপান জিতেও যেতে পারে। তারপরে দেখেন এইখানেই হলো কোয়ালিটি সাস্টেন করে ব্রাজিল যে বড় দল, সেই প্রমাণটা দিল দ্বিতীয়ার্ধে। মানে একদম শুরুতেই ব্রাজিল দেখলো যে ব্রাজিল কিন্তু একটু, যেটারে বলে কি বলি বলেন তো, ভয় তরাসে একটা ব্যাপার থাকে, কিন্তু একটা অজানা শক্তি, জাপান কি করে না করে, হ্যাঁ, অজানা শক্তিও না,
সর্বশেষ একটা প্রীতি ম্যাচে এই গত বছর অক্টোবরে প্রীতি ম্যাচে কিন্তু জাপানের কাছে হেরেছে ব্রাজিল 2-1 গোলে। না 3-2, মানে 3-2 গোলে, 2-3। প্রথমে 2 গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল এবং পরে 3 গোল দিয়ে কিন্তু জাপান জিতেছে। হ্যাঁ। তো এই যে একটা কি বলি, একটা কনফিউশন থাকে কিন্তু, যে আমরা জাপানের সঙ্গে কেমন খেলবো, জাপান কি করবে, এই যে একটু দ্বিধা ছিল, মানে ডিফেন্সটা গোছানো ছিল না, মাঝমাঠেও কেমন একটু যেন ছন্ন ছাড়া ভাব ছিল, মানে সমন্বয় ছিল না। এভাবে জাপান গোল করে যায়। দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তি বুঝলেন যে না, আমাদের অ্যাটাক করতে হবে, অ্যাটাকই তো আমাদের মূল অস্ত্র, অ্যাটাক করতে হবে। আর এই ফাঁকে এটা কিন্তু আরও ত্বরান্বিত করেছে যে একজন খেলোয়াড়কে এক্সট্রা তারা অ্যাটাকে এনেছে, যেমন এন্দ্রিক, হ্যাঁ, মানে পাকেতা তো ইনজুর্ড হলেন, হ্যাঁ, ব্যথা পেয়ে উঠে গেল। পাকেতার জায়গায় এন্দ্রিককে নামানোর ফলে হলো কি, এন্দ্রিক যেমন তার জুভেনিটি আছে, তরুণ, ছুটতে পারে এবং কোয়ালিটিও আছে। এন্দ্রিক কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ওই সময় কিন্তু জাপানের বক্সে সবচেয়ে বেশি মানে ফরওয়ার্ড পাস গেছে তাদের, মানে ওদের ডিফেন্সিভ থার্ড আর ব্রাজিলের দিক থেকে হলো অ্যাটাকিং থার্ড। একটা মাঠকে তো 3 ভাগে ভাগ করা হয়, ডিফেন্সিভ থার্ড, মিডল থার্ড আর অ্যাটাকিং থার্ড। এই প্রেশারটা না ওরা নিতে পারেনি, মানে 2 উইং থেকে অ্যাটাক হচ্ছে, আবার সোজা মাঝখান থেকে অ্যাটাক হচ্ছে। আগে যে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ওদের ছিল, যে স্ট্রাকচারটা ছিল সুন্দর, তো ওইখানে ওরা কিন্তু প্রেশার ফিল করেছে। এবং তারপরে দেখেন একটু দাদাকে বলে যে মানে ওই সময়টায় ব্রাজিল, আমি খেলা দেখতে দেখতে যেটা মনে হলো যে ব্রাজিল আসলে এত পরিমাণে নিখুঁত অ্যাটাক করছিল বারবার, মানে ডিবক্সের চারদিক থেকে, বা লেফট উইং দিয়ে, রাইট উইং দিয়ে, সোজা, মানে আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছে গোলটা খুব শীঘ্র, মানে চলে আসবে, কখন আসবে, কখন হবে, কত আর সেভ করবে এভাবে করে, এবং এত নিখুঁত ছিল প্রতিটা, এবং এলোমেলো ভাবে শট না, নিখুঁত, বারবার পরিকল্পিত বারবার সেভ করতেছিল, মানে কতক্ষণ এভাবে ঠেকানো যায়। এবং এই তখন আমার মনে হচ্ছিল, এবং এটা আমি বলবো যে আমার কাছে মনে হচ্ছে এটা একটা কাঙ্ক্ষিত করছিল, মানে এটা অবধারিত করছিল। এখানে যদি একটু ভাবে যোগ করে যায়, আমরা কিন্তু দেখেছি তখন ব্রাজিলের বেশ কয়েকটা শট কিন্তু এবার একদম গোল লাইনের কাছে চলে গিয়েছিল, ওটা জাপানের একদম 50-50 হাফ চান্স ছিল, যেটা জাপান কোনো রকমে বেঁচে গিয়েছে। হ্যাঁ, ওই যে ইয়ের একটা ভিনিসিয়াস জুনিয়রের একটা শট, যেটা সুজুকি ওদের গোলকিপার দুর্দান্তভাবে সেভ করলেন, এবং সুজুকি কিন্তু ওই সময় একাধিক্রমে আমি বলবো যে 3-4টা সেভ করেছেন একদম, মানে একদম, ওই মানে গোলটা রাখ পর্যন্ত আমি এজন্য বললাম যে আমার মনে হচ্ছিল গোলটা মানে একদম সময়ের ব্যাপার। আমি মানে একদম টিভি সেট থেকে উঠে আবার একটু করতে গেলাম, ফ্রেশ হতে, কারণ আমি জানি যে এক্ষুনি গোলটা হবে, কারণ এত পরিমাণে নিখুঁত আক্রমণ, মানে এটা এবং গোলটা কি করলেন, গোলটা করলেন কাসেমিরো কি করেছিলেন প্রথমার্ধে তার দোষেই তো গোলটা হলো, সেটার প্রায়শ্চিত্ত করলেন, সেই দারুণ ছিল। হ্যাঁ, ওই ইয়েটাও ছিল, ওই ক্রসটা দিয়েছিলেন হলো গ্যাব্রিয়েল মাগালেস আর্সেনালের। হ্যাঁ, আসলে ক্রসটাই ওখানে। আর আমি একটা জিনিস বলবো দাদা, যে আমি একটু বলি আপনাকে, যে আপনার কাছে কি মনে হয় না যে ক্রসটা যে এখানে জাপানের ডিফেন্ডারদের, কারণ ক্যাসিমিরো একদম দূর পোস্টে যেভাবে করে একদম একা দাঁড়ানো ছিল, ওখানে কিন্তু জাপানের যে ডিফেন্ডাররা ছিল অনেকটা সামনে দাঁড়ানো ছিল, একদম গোল লাইন বরাবর, এবং ক্যাসিমিরো যেখান থেকে হেডটা করলো ওখানে কোনো ধরনের একদম এই ধরনের গোল কিন্তু এটা আমি বলি এটাই হবে। তার কারণ কি, এই পরিমাণ অ্যাটাক, মানে স্পেল, রাইট, একটা অ্যাটাকের স্পেল এসছে, মানে যেটাকে আমরা বলি কিংকর্তব্য বিমূঢ়, ওটা হয়ে গেছে। যে আগে যে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ছিল, ওরা তো একদম ছকে খেলেছে না, স্ট্রাকচার কিন্তু ভাঙেনি, কিন্তু প্রেশার দিয়েছে। এইখানেই কার্লো আনচেলত্তির কৃতিত্ব, যে উনি ব্রাজিলের মূল স্ট্রেংথ অনুযায়ী কাজ করেছে, যে আমার দরকার হলো ওদের ডিফেন্সটাকে ভাঙতে হবে, অ্যাটাকের পর অ্যাটাক করো, 2 উইং দিয়ে, মাঝমাঠ দিয়ে, ভার্টিক্যালি, হ্যাঁ, তখন ডিফেন্সটা ওদের হতশ্রী হয়ে গেছে, জায়গা বেরিয়ে গেছে, এবং একদম ফাঁকা ছিল। ওই সময় দুর্দান্ত একটা একেবারে মাপা ক্রস বলি না আমরা, ক্রস, হ্যাঁ, দুর্দান্ত হেড, এইখানে ক্যাসিমিরো থেকে ক্রসটাই বেশি আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। আর ওইখানে আনমার্ক ছিল, কিন্তু আনমার্ক একদম ক্যাসিমিরো এখন ওই যেটা বললেন দাদা, আগের কয়েকটা বলই
ঠিক দূর পোস্টের পাশ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, যেই কারণে তারা ওইটা কভার করছে, মানে গোলকিপারের পাশ দিয়ে যে এখান থেকে ক্রসটা আসতে পারে, এদের সে যে পিছন থেকে হেড দিবে, মানে আপনি বললেন না যে বারবার যখন একই ধরনের আক্রমণ হতে থাকে, মানে দিশেহারা হয়ে গেছে মানে ডিফেন্ডাররা, যে আমরা আসলে কি সামনে থেকে এটা সেভ করবো নাকি পিছন থেকে। এটা আমি কৃতিত্ব দেব, যেমন ধরেন ফার্স্ট হাফে কেন পারেনি। ফার্স্ট হাফে হলো যে তাদের তো দুই উইঙ্গার, যেমন ধরেন এইদিকে হলো ভিনিসিয়াস জুনিয়র, হ্যাঁ লেফটে, আর ওইদিকে হলো রায়ান, হ্যাঁ রাইট ইয়েতে। তো জাপানের কিন্তু ওই যে যেটা ডিফেন্সিভ স্ক্রিন মিডফিল্ডের ওইখানে কিন্তু ওদের আটকে দিচ্ছে, রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক, হ্যাঁ। এই এনদিক নামার ফলে হলো কি, পাকেতা কিন্তু ওইভাবে ডেলিভারি দিতে পারছিল না লুকাস পাকেতা। আর লুকাস পাকেতা একটু মানে পায়ে একটু লাগাও ছিল, একটু ইনজুর্ডও ছিল। তো ওইখানটায় হলো কি, এনদিককে দেখলাম সে ডান দিক থেকে অপারেট করছে, ভিতরে ঢুকে যাচ্ছে, আর বাঁদিকের ইয়ে থেকে মানে তার পজিশনটা অনেকটা ফ্রি মতো হয়ে গেল, ফ্রি হয়ে গেছে আর খুব স্পিডি, এনার্জেটিক। আমার কাছে যেটা মনে হচ্ছে, দাদাকে জিজ্ঞেস করি যে কালকে কি আমরা ভিনিসিয়াসকে ওইভাবে করে বল, ভিনিসিয়াস যেহেতু আমরা যখনই তার কাছে বল গেছে, আমি দেখছি যে দুজন করে ওখানে ডিফেন্ডার জাপানের, এবং তাকে এত বেশি মার্ক হচ্ছে। হ্যাঁ, ভিনিসিয়াস কিন্তু ওইভাবে খেলে না দাদা, খেয়াল করেন ওইভাবে কিন্তু কালকে কিন্তু তার যে স্বভাবসুলভ খেলাটা ওইটা খেলে না, যেই কারণে জাপান সর্বশক্তি এখানে নিয়োগ করে ভিনিসিয়াস তো ফার্স্ট হাফে তো অবশ্যই কিছুটা ম্লান ছিল না, অফ কালার ছিল অনেকটাই, যার জন্যই তো এই যে সেকেন্ড হাফে খেলাটা সে বুঝতে পেরেছে যে আমি অ্যাটাক করব, হ্যাঁ, ওই গোলটা এসে গেছে। আচ্ছা, তারপরে আমি বলবো এটা হার্ড ফট ভিক্টরি, এটা অবশ্যই, এবং জাপানের দুর্ভাগ্য কিন্তু এক ধরনের দুর্ভাগ্য যে আপনি 95 বা 96 মিনিটও পার হয়ে গেছে। এখানে যদি একটু একটা প্রশ্ন করি যে তখন কিন্তু আমরা 60 মিনিটে দেখছিলাম যে নেইমার একটু ওয়ার্ম আপ করছিলেন, মাঠে নামবে, তখন কিন্তু কার্লো আনচেলত্তি নেইমারের সাথে আলোচনা করে পরে কিন্তু নেইমারকে নামালেন না, সেই জায়গায় উনি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নামালেন, এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি কিন্তু গোলটা দিল। এটাও কি একটা ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড জিনিয়াসের একটা স্ট্রোক? না, মার্টিনেলিকে উনি নামিয়েছেন কারণ আছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, ম্যাচটা তো ওই সময় খুবই ক্রুশিয়াল স্টেজে আছে, মানে এক্সট্রা টাইমে চলে যাবে। তা এর মধ্যে উনি নেইমারকে রেখেছিলেন কিন্তু এক্সট্রা টাইমের জন্য, যেহেতু আমি সেকেন্ড হাফে আমি গোল বের করতে মানে আমরা অবস্থায় নেই, জেতার অবস্থায় নেই, উনি নেইমারকে এক্সট্রা টাইমে নামাবে বলে কিন্তু ধরে রেখেছিলেন, হ্যাঁ। তা মার্তিনেল্লিকে নামানোর একটা কারণ আছে, মার্তিনেল্লি কিন্তু অনেক টল। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা, এই যে জাপান কেন পারলো না, শরীরের ফিজিক্যালিটি একটা ব্যাপার আছে কিন্তু। শর্ট হাইট, জাপানি খেলোয়াড়দের উচ্চতা কম, আপনি দেখেন ডিফেন্স দেখেন, মিডফিল্ড দেখেন, অ্যাটাকার দেখেন, আক্রমণের সব খাটো। আর ব্রাজিলের খেলোয়াড়রা সবই কিন্তু টল, মানে এনদিক ছাড়া তো আমি দেখেছি সবাই টল। ওই জন্য আপনি দেখেন এয়ারে বল ওরা পারে নাই, দেখেছেন। জাপান কিন্তু ফার্স্ট হাফে আরো কয়েকটা অ্যাটাক করেছে, ওই যে উপর দিয়ে চলে গেছে, কারণ স্পট জাম্প দিতে হবে তো এত, মানে ওরা ডিফেন্ডার যে গ্যাব্রিয়েল টল, তারপরে দানিলো, আপনি চিন্তা করেন, একে তো ওদের অ্যাটাকাররাও মানে উচ্চতায় কম, তারপরে ডিফেন্ডারও এরকম ছিল। এই সুযোগটা নিয়ে কিন্তু টল খেলোয়াড় নামিয়েছে, এবং মার্টিনেলি তো নেইমারের চাইতেও দীর্ঘদেহী, আর ওই কারণে না, মার্টিনের গতি তো নেইমারের থেকে এখন নেইমারের যে হ্যাঁ এখানে একটু বেশি আছে, স্বাভাবিক। নেইমার তো একটু ইনজুরিতে আছেন, ইনজুরি থেকে কেবল ফিরেছেন, ম্যাচ ফিটনেসের ব্যাপার আছে, তাই না। আর নেইমারকে উনি ভেবে রেখেছিলেন যে আমি এক্সট্রা টাইমে নামাবো, যদি এক্সট্রা মধ্যে চলেই গেছিল সে, আমার ওই সময় ছিল তারা ভাবছিল যে এই সময় ফিনিশ হবে না, এটা অতিরিক্ত। হ্যাঁ, ওই যে এইটাও কিন্তু ওরা কনসেন্ট্রেশন কিন্তু লুজ করেছে জাপান। ওদের এই যে আপনার বদলি যে ডিফেন্ডার আও তানাকা, তার কাছ থেকে তো মিস পাসে বলটা ব্রুনো গিমারেসের কাছে গেল, এবং দেখেন ওইটাও কিন্তু এটাকে বলে ব্রিলিয়ান্স অফ মোমেন্ট, হ্যাঁ, মানে মোমেন্ট অফ ব্রিলিয়ান্স। আপনি দেখেন পা থেকে যখনই বলটা ছুটে গেছে, মিস পাস হয়েছে, সাথে সাথে একেবারে চিতার ক্ষিপ্রতায় বা পায়ে নিয়ে গিমারেস কী করলো, বলটা দিয়ে দিল আপনার মার্তিনেল্লি। এবং মার্তিনেল্লি এত মার্তিনেল্লি কিন্তু
বা পায়ে রিসিভ করেছে বল, বা পায়ে রিসিভ করে ডান পায়ে কিন্তু ফিনিশ করেছে। হ্যাঁ। এবং এমনভাবে সুজুকি কিন্তু হাত ছুঁয়েছে কিন্তু বলে, খেয়াল করেছেন? মানে বলে পেসটা এমনই ছিল, এমনই ক্লিনিক্যাল ফিনিশ, হাত ছুঁয়েও কিন্তু এটা বের করতে পারেনি বলটা, গোল। এটার পিছনে আমি একটা বলবো যে সেকেন্ড গোলটা দাদা, জাপান লাস্ট কি করলো 6 মিনিটে, মানে 90 মিনিট শেষ হওয়ার পরে জাপান বারবার যখন বল আসছিল তারা বাইরে ক্লিয়ার করছিল, যে সরাসরি এতে সাইড লাইনের বাইরে। তো ওরা ওই সময় টাইম কিল করছিল এবং ওই বলটা আমার কাছে বারবার মনে হচ্ছে ওরা যখন বাইরে দিচ্ছে, ব্রাজিল যখন থ্রো করছে তখন কিন্তু আবার ব্রাজিলের কন্ট্রোলে চলে আসছে। তা আমার কাছে হঠাৎ করে, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ও লাস্ট বলটা যখন ও ক্লিয়ার করতে পারলো না, ও আসলে ক্লিয়ার না, আমি যেটা দেখলাম সে আসলে পাস দিতে চেয়েছিল তার প্লেয়ারকে। এটাই তো ভুল। মানে এই ক্ষেত্রে কিন্তু দাদা একটা যেটা হচ্ছে রায়ান, যে রাইট উইং এ খেলে, সে কিন্তু এই পাসটা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু ও কিন্তু ওই ম্যাচে বেশ আমার মনে হয় খুব দুর্দান্ত খেলেছে। রায়ান আগের ম্যাচটা তো ভালো খেলেছে এবং রায়ান গুড। হ্যাঁ, না রায়ান তো পরেন না, আমি বলতেছি যে জাপানি প্লেয়ার, জাপানের যে ডিফেন্ডার যে পাসটা দিল এখানে, সে আসলে চাচ্ছিল যে আর ক্লিয়ার করবে, ওকে চাইলেই কিন্তু ক্লিয়ার করতে পারতো, বাইরে দিতে পারতো। সে চাচ্ছিল যে বারবারই তো করছি, কমপক্ষে 7-8 বার করলাম না, ওই জায়গা তো তার একজন সহ খেলোয়াড় ছিল, হ্যাঁ, আস্তে করে দিতে গেছে, কিন্তু বলটা আস্তে করে দিতে গেছে এটা বলে জটলার মধ্যে। হ্যাঁ, স্পিড বেশি হয়ে গেছে, সে ছিল জটলার মধ্যে, সে চাচ্ছিল যে ও বাইরে বের করতে চায় নাই, ও করছিল যে এটা থেকে একটা অ্যাটাক হোক, রাইট। আমি সেটাই বলছিলাম যে এটা থেকে একটা অ্যাটাক হোক, অন্তত অ্যাটাক না হোক, আমাদের মধ্যে দেয়া নেয়া করে 1 মিনিটটা আমরা একটা অ্যাটাক হোকই চাচ্ছিল। তার কারণ কি খেয়াল করেছেন কিনা, ব্রাজিলে কিন্তু ভার্টিক্যালি মাঝমাঠের জায়গাটা ফাঁকা ছিল, হ্যাঁ, কিন্তু ওইটা একটু হার্ড হয়ে যায়, মানে পাটা একটু বেশি লেগে যায়, বলটা চলে যায় গিমারেসের কাছে, এটা একদম, মানে সে আর ওই সময় নষ্ট বাইরে না, এটাই তো এই যে দেখা গেল কি, মানে ম্যাচ শেষ হওয়ার পরে ওই তানাকা কিভাবে মাঠের মধ্যে একেবারে পড়ে কাঁপছে, তাই না, একেবারে অশ্রু সজল, ও তো বুঝেছে যে আমি সান্ত্বনা দিচ্ছি। ও যখন ওর পা থেকে বলটা গিমারেসের কাছে গেছে, তখনই সে তো বুঝে গেছে যে শেষ, গোল হয়ে গেছে। এবং এই কান্নাটা তো ওই কান্নাই, ওই রিয়ালাইজেশনের কান্না যে শেষ। এত কিছু যখন আমরা অ্যানালাইজ করে এত কিছু বলতেছি, আসলে এটা হচ্ছে কি সব কিছু একদম মিলে গেছে পয়েন্ট টু পয়েন্ট। এটা আসলে গোল নাও হতে পারতো, মানে এতটা সব না, এটা 90% ক্ষেত্রে এরকম। এটা বিশেষজ্ঞরা, আমি তো বিবিসির ফলো করছি, বিবিসির লাইভ রিপোর্ট, তারপরে গার্ডিয়ান দেখছি, সাথে সাথে সবাই দিচ্ছি, সব বড় বড় সব বিশ্লেষকরা, সাবেক ফুটবলাররা, সাবেক বিখ্যাত যারা বিশ্বকাপ খেলেছে, কয়েকটা 4-5টা বিশ্বকাপ খেলেছে, তাদেরই বিশ্লেষণই তো আমি বলছি, তাই না? আর আমরাও তো বুঝতেই পারলাম যে কি হচ্ছে না হচ্ছে। তারা কি বললো, উচিত ছিল জাপানের, মানে ব্রাজিলকে যদি আটকে দেওয়ার থাকতো, মানে এটা হয় না যে ব্রাজিল তো একটা টপ টিম, সেটাই, তাদের হাতে অনেক অস্ত্র থাকবে, তাদের হাতে অনেক ট্যাকটিক্স থাকবে, স্ট্র্যাটেজিতে বদল আসবে, তাই না? ওভার দ্য ইয়ার্স তারা 5টা বিশ্বকাপ জিতেছে, তারা 6টা বিশ্বকাপের এই যে অভিযানে কতবার আসছে, 2002-এর পর থেকেই তো হেক্সা মিশন, তাই না? তো এই মোমেন্ট অফ ব্রিলিয়ান্স তো তারা জিততেই পারে, সেটাই হলো আর কি, পারলো না। তবে জাপান যে লড়াইটা করেছে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখানে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে জাপান কিন্তু শেষ দিকে যে ওরা কিন্তু ম্যাচটা টাই ব্রেকারে নিয়ে যেতে চাচ্ছিল, এটা কি তাদের ভুল কৌশল ছিল? টাই ব্রেকারে নিয়ে যেতে চাচ্ছিল না, জাপান চাচ্ছিল অন্তত এক্সট্রা টাইমে যাক, এক্সট্রা টাইমে গেলে কিন্তু একটু ব্রিদিং স্পেস পাবে। আর একটা ব্যাপার ছিল, ব্রাজিলের খেলোয়াড়রা কিন্তু ক্লান্ত ছিল। আচ্ছা, আপনার কাসেমিরোকে তো প্রথম, মানে সেকেন্ড হাফে নামিয়েছে, এটাই তো বোনাস। ওইখানে তো দেখছি যে সবাই চাচ্ছে, ব্রাজিলের সাপোর্টাররা, সব বিশেষজ্ঞরা বলছে যে ওয়াই কাসেমিরো প্রথমার্ধে যে ভুলটা করলো, কাসেমিরো গতি নাই, গতির সাথে তাল মেলাতে পারছে না জাপানিদের সাথে, তো হোয়াই সেকেন্ড হাফে, কিন্তু কাসেমিরো তো আসল কাজটা করে দিল, তাই না? কাসেমিরো সে ওই প্রায়শ্চিত্তটা করে ব্রাজিলকে সমতায় ফেরালো, আর তারপর তো ম্যাচটা জিতে গেল। এবং আমি বলি, অতিরিক্ত সময় যদি ম্যাচটা গড়াতো না, জাপানের কিন্তু এনার্জি ছিল,
জাপানের আরো 2টা খেলোয়াড় কিন্তু তারা বদল করতে বদল পারতো, করেছে। আরো 2টা না আরো 3টা, হ্যাঁ। ওই সময় তো 2টা বদল করেছেন। শেষ এবং মুহূর্তে যদি ওরা মিড ব্লক করতো, মানে লো ব্লকের একটু উপরে উঠে, যেমন ডিফেন্সিভ মিডফিল্ডারে এখান থেকে দাঁড়ায় না, তার একটু সামনে বা ওইখান থেকে, তাহলে কিন্তু এই গোলটা নাও হতে পারতো। এক্সট্রা টাইমে গেলে যে এনিবডিজ কোনো ম্যাচ কিছু হতে হতে পারতো, এনিবডিজ ম্যাচ। ঠিক আছে, জাপান তার হেক্সা মিশন সফল হোক, সেই চেষ্টা তো তারা করবেই। এবং সারা বিশ্বের যত ব্রাজিল ভক্ত আছে কিন্তু বিশাল, এমনকি বাংলাদেশেরও সারা বিশ্বে কিন্তু ব্রাজিল ভক্তই বেশি এখনো, ওই আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশে বেশি, এটা সত্যি কথা, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলের ভক্তই বেশি, তো তারা খুশি, সেটাই, তাই না? আর ব্রাজিলের মতো একটা দল যদি বিশ্বকাপের প্রথম নকআউটে যদি বিদায় হয়ে যায় তাদের, বিশ্বকাপটাই তো আসলে মলিন হয়ে যাবে, তাই না? তো ওদের বিশ্বকাপটা কিন্তু কিছুটা মলিন হয়ে গেছে। এখন যদি পরের ম্যাচটায় আসি, যেমন ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এখন তাদেরকে শুধু এই থ্রেটটা জানাতে পারতো জার্মানি, যারা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবার জিতলে জার্মানি 5বার হতে পারতো, কিন্তু সেই এটা নাই। আগামী বিশ্বকাপ পর্যন্ত জার্মানি প্যারাগুয়ের সাথে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে প্যারাগুয়ে। এই প্রশ্নটা আমি দাদাকে আবার করতে চাচ্ছি যে এই ম্যাচটা কেমন দেখলেন দাদা, যে জার্মানি যে অঘটন, জার্মানি হতাশ করেছে, জার্মানিকে এবার তো ফেভারিট ধরা হয়নি, জার্মানিকে ধরা হয়েছিল ডার্ক হর্স। আপনি দেখেন সেই 2014 সালে বিশ্বকাপ জেতার পরে সেই যে সেমিফাইনালে ব্রাজিলকে 7-1 গোলে হারালো, চ্যাম্পিয়ন হলো, তাই না? তারপরে 2018 বিশ্বকাপে ব্রাজিল কিন্তু গ্রুপ স্টেজ পার হতে পারেনি, গ্রুপ পর্বে বিদায়। 2022 বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়। তার মানে 12 বছরে ওই বিশ্বকাপ জয়ের এই মানে আপনার রাউন্ড অফ 32 মানে নক আউটে গেল। এখানে যদি যোগ করে দাদা যে আরেকটা কিন্তু কোন একটা রেকর্ড কিন্তু ম্যানুয়েল নয়ের সাথে এসেছে, যে সেই আর্জেন্টিনার সাথে সেই ম্যাচে কিন্তু তার সর্বশেষ ক্লিন শিট, এরপরে কিন্তু আর ক্লিন শিট পায়নি টানা 10টা ম্যাচ। এইটা কি আসলে ম্যানুয়েলের বয়স হয়ে কারণ ম্যানুয়েল নয়ার হয়েছে কি, ম্যানুয়েল নয়ারের বয়স তো একটা ব্যাপারই, ফ্যাক্টরি। আর ম্যানুয়েল নয়ারকে অনেকে খুবই হাইলি রেট করে, কিন্তু ম্যানুয়েল নয়ার আপনি তার প্রতিটা ম্যাচ আপনি বিশ্লেষণ করে দেখেন, আপনার যদি স্মৃতি প্রতারণা আপনার সাথে না করে, ম্যানুয়েল নয়ার আমি দেখেছি, কারণ ম্যানুয়েল নয়ারের খেলা আমি তো সামনে বসে দেখেছি মাঠে। হ্যাঁ, আমি ওই 2010 বিশ্বকাপ কভার করেছি, 18 বিশ্বকাপ কভার করেছি, 2022 বিশ্বকাপ কভার করেছি। ম্যানুয়েল নয়ার কিন্তু অতিরিক্ত সিরিয়াস থাকে, অতিরিক্ত সিরিয়াসনেস আবার ক্ষতিকর। হ্যাঁ। আপনি দুর্দান্ত একটা সেভ করলেন, কিন্তু পরক্ষণে একটা বাজে গোল খেয়ে বসলেন। কালকে কি ম্যানুয়েল নয়ারের দোষ ছিল না? অবশ্যই ম্যানুয়েল নয়ারের দোষ ছিল, এবং ম্যানুয়েল নয়ার এমনভাবে এক্সপোজ করছিল আর কি ডিফেন্সটাকে। আর ম্যানুয়েল নয়ার হলো কি, যে ম্যানুয়েল নয়ার তো একে বলে যে সুইপার গোলকিপার, একদম মানে কাস্টোডিয়ান না, যে আমি ওই টেকাঠির নিচে সবসময় থাকলাম, সে এগিয়ে এসে একজন প্লেয়ারের মতো, আউটফিল্ড খেলোয়াড়ের মতো একটা ভূমিকা নেয়। এই যে সুইপার গোলকিপারদের এটা কিন্তু একটা প্রবলেম থাকে, তার ওই মানসিকতা থাকে যে আমার বলটা খেলার মধ্যে দিতে হবে। তখন যে একদম পিওরলি যে ডিফেন্সিভ ওয়ার্কটা, পিওরলি যে গোলকিপিং যে ব্যাপারটা, ওই ব্যাপারটা না মনোযোগটা মানে ফোকাসটা নড়ে যায়। এই ম্যানুয়েল নয়ারের কিন্তু আমি এই ব্যাপারটা দেখেছি, এবং ম্যানুয়েল নয়ারকে নেওয়াটাই কিন্তু এই জার্মানির জন্য কাল ছিল, ঠিক ছিল না। সে রিটায়ারমেন্ট ভেঙে কিন্তু এসেছে, অবসর ভেঙে। তোমার 40 বছর বয়স হয়ে গেছে, তুমি অন্যদের সুযোগ দাও। আবার এই যে হারার পরে বলছে যে আমি অবসরে গেলাম, এবং এটা নিয়ে কিন্তু প্রচন্ড সমালোচনা হয়েছে জার্মানিতেই। কেন আবার ম্যানুয়েল নয়ার? চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আবার ম্যানুয়েল নয়ার আপনার বায়ার্ন মিউনিখকে সেমিফাইনাল, আপনি ওই চ্যাম্পিয়ন্স লিগ বললেন না, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানুয়েল নয়ারের গোলগুলো দেখেন আর কি, সে কিভাবে গোল খায়, ব্লান্ডার করেছে। সে 4টা গোল সেভ করবে, কিন্তু খুবই ক্রুশিয়াল মুহূর্তে একটা গোল খাইয়ে দেবে। কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগে তো তাই হয়েছে, তাই না? চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ আর পিএসজি দেখেন, আমি যেটা বললাম শেষ মুহূর্তে এরকম অতিরিক্ত সিরিয়াসনেস থেকে কিন্তু জার্মানিকে ডুবিয়েছে অনেকবার। আর জার্মানিকে এবার বলা হচ্ছিল যে জার্মানি হয়তো ভালো করতেও পারে, এই জায়গায় বায়ার্ন মিউনিখের অনেক খেলোয়াড় আছে, বেশ কয়েকজন নিউ মানে ক্রপস অফ প্লেয়ার্স, যেমন কাই হ্যাভার্টস, তারপরে লিরয় সানে ভেরি স্লো, জামাল মুসিয়ালা, তারপরে ফ্লোরিয়ান ভির্টস,
এরকম কয়েকজন আসে, হয়তো হয়তো ভালো করতেও পারে, কিন্তু কার্যত দেখা গেল জার্মানি কিছু করতে পারলো না। মাঝমাঠে সেই ক্রিয়েটিভিটি নাই। তারপরে খেলাটার মধ্যে সেটা ছিল। জার্মানির যে অরিজিনাল যে একটা ব্যাপার আছে না, গেগেন প্রেসিং বলে, এই বিষয়টা কিন্তু ওরা উদ্ভাবন করেছে। এই যে আপনার ইউরোতে না ইউরোতে অনেক আগেই এই যে রাল্ফ র্যাংনিক, অস্ট্রিয়ার কোচ, ওর হাত ধরে কিন্তু হয়েছে। তারপরে ইয়ের নাম কি, যে লিভারপুলের কোচ ছিল জার্মানি, ইয়র্গেন ক্লপ, তার হাত থেকে এটা ফ্লারিস্ট হয়েছে, তার হাত ধরে। গেগেন প্রেসিং হলো আমি বল যখন লুজ করলাম, ওই বল লুজ করার সাথে সাথে 3 দিক থেকে 4 দিক থেকে এসে কুইকলি ওই বলটা কাভার করতে হবে। গেগেন প্রেস মানে একদম চেপে ধরো, বলটা আমি হারিয়েছি, বল ওদের আমি পায়ে যেতে দেব না, ওই বলটা ওরা খেলতে পারবে না। সেই জিনিসটা এবার দেখলাম না। এবং জার্মানির পা থেকে এবার যতবার বল, মানে বল স্ন্যাচ করতে পারে না, আর গেগেন প্রেস করে বল কাটতে পারে না মাঝ মাঠে, অবস্থাটা এরকম ছিল। আর ক্রিয়েটিভিটি যা একটু ফ্লোরিয়ান ভিটস করেছে আর হয়নি। আর এদিকে আপনার ওই যে রাইট ব্যাক ইয়েসুয়া কিমিচ তো একটা বার্ডেন ছিল, লায়াবিলিটি ছিল। হ্যাঁ, কিমিচ তার গতি হারিয়েছে, রাইট উইং ব্যাক হিসেবে সেরকম উঠতে পারে না, নামতে, যেটা ট্রানজিশন বলে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ট্রানজিশন, কিন্তু দুর্দান্ত গতিতে উঠে যাচ্ছে, দুর্দান্ত গতিতে নামছে। এটা হলো উইং ব্যাক দিয়ে আর কি, উইং ব্যাক এই কাজটা করে। তো কিমিসকে তো লুকানোর জায়গা ছিল না যে অবস্থা। কালকে তো ওই গোলের পেছনে কিমিসের ভুল, কিমিস ইনিশিয়ালি আর কি তার ভুল। হ্যাঁ, তো এই জার্মানি এই প্যারাগুয়ের সাথে আপনি দেখেন, এই যে আমি সেই জন্যই বলি যে বল পজিশন ইজ নট অল। 75% বলের দখল ছিল, কাজের কাজটা করতে পারলো না। এবং তারপর ওরা গেছিল যখন এক্সট্রা টাইমে 1-1, ওরা দেখলো কি যে আমাদের তো অসাধারণ রেকর্ড বিশ্বকাপে, আমরা চারবারই জিতেছি টাই ব্রেকে, 4টা টাই ব্রেকে কিন্তু জিতেছে 100%। তারপরে দেখা গেল কি যে ওদের প্ল্যানই ছিল না টাই ব্রেকারটা কীভাবে, পেনাল্টি শুটটা কীভাবে উঠতে যাবে আর কি। আর আরেকটা ভাগ্যের ব্যাপারও আছে। জার্মানির যে গোলটা বাতিল হয়েছে, জোনাথন টা অতিরিক্ত সময় 101 মিনিটে সম্ভবত, এটা কিন্তু গোল ছিল। এটা ভিআর এর ডিসিশনে, এই ভিআর এর ডিসিশন আসলে এটা নিয়ে প্রচুর বিতর্ক। কমেন্টেটররা বলছে, অনেক বিশেষজ্ঞরা বলছে এটা হচ্ছে মানে এই ফিফার নিয়ম অনুসারে এটা এইবারের ভিএআর যা করছে যে এটা একটা ফার্সিক্যাল ব্যাপার হয়ে গেল। কাসেমিরের একটা গোল, মানে ভিনিসিয়াস জুনিয়রের একটা গোল স্কটল্যান্ডের সাথে, সেটা বাতিল হয়ে গেল। পায়ে তার কি অপোনেন্টের পায়ে একটু তার ছোঁয়া লেগেছে। আমার তো দেখতে হবে যে এইটার গ্র্যাভিটি কতটা। আপনি আরেকটা ঘটনা ঘটছে, আপনি দেখবেন যে লুইস দিয়াস একটা গোল বাতিল হয়েছে আপনার ইয়েতে, কলম্বিয়ার লাস্ট ম্যাচটায়। তো ওখানে দিয়াস কাটায় নিয়ে গেছে, গোল দিছে, উদযাপন করা শেষ, তারপর এসে বলে এটা ফাউল হয়েছে। অফসাইডও না, ফাউল। এই জার্মানিরই কিন্তু আইভরি কোস্টের সাথে 3টা গোল বাতিল হয়েছিল। আবার ধরে আবার যে মেসির ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার, আরেকটা ইয়ে বলি, ইরানের সাথে কি ঘটনাটা ঘটলো অফসাইডে, ইরান যে বাদ পড়ে গেল, ইরান যে নকআউটে উঠছে, মিলিমিটার না, ওটা তো ইয়েই হয় না, ওটা কিসের অফসাইড? অফসাইড না। আর ওই যে ওখানে একজন প্লেয়ার ছিল তো ওই পাশে, ওটা বলছে এখন বলছে সে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ইয়ে। ওই প্লেয়ারটা কি দাদা আমরা আসলে জানি না, যে একজন প্লেয়ার ছিল। বলা হচ্ছে যে 2জন খেলোয়াড়, গোলকিপার তো তার জায়গায় থাকবে। হ্যাঁ, গোলকিপার যখন উঠে আসবে, হ্যাঁ, গোলকিপার যখন আউটফিল্ড খেলোয়াড়ের মতো হয়ে গেছে, তখন ব্যাখ্যাটা কি? তখন ব্যাখ্যা কি 2জন প্লেয়ার থাকতে হবে? বলে যে 2জন খেলোয়াড় থাকতে হবে, অ্যাকচুয়ালি তা না, ওটা গোল, সোজা কথা। দাদা এবার যদি এখন আসি যে পরের ম্যাচটা যেটা ছিল নেদারল্যান্ডের সাথে মরক্কোর ম্যাচটা, সেটা কিন্তু অপরদিকে খুব বেশ জমজমাট ছিল। আমরা কিন্তু দেখি একদম শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের টেম্পোটা ছিল। তো এইটা নিয়ে যদি হীরা ভাই বলতেন যে এই ম্যাচটা কেমন দেখলেন? এই ম্যাচটা যখন শুরু থেকে আমরা সবাই ভাবছিলাম, এখানে কমেন্টেটর বলছিল যে এটা একটা 50-50 ম্যাচ হবে, হাড্ডাহাড্ডির ম্যাচ হবে, এবং অতীত রেকর্ড যেটা আছে সব কিছু মিলিয়ে 2-3 বারের রানার আপ বিশ্বকাপের নেদারল্যান্ডস। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিল যে, আর বর্তমান ফর্ম অনুযায়ী মরক্কো বলছে যে এই কারণে দুই দলের হাড্ডাহাড্ডি হবে, এবং কিছুটা মানে
ধরেন 49% মরক্কো, 51% নেদারল্যান্ডস। কিন্তু টোটাল খেলাটা দেখার পরে রেজাল্ট কি হচ্ছে, রেজাল্টে পরে আসি। খেলা দেখার পরে মনে হচ্ছিল যে এই নেদারল্যান্ডস সেই নেদারল্যান্ডস ছিল না। তারা লাস্ট ম্যাচটা খেলেছে ওইটা ঠিক ছিল, কিন্তু তারা আসলে পুরা নেদারল্যান্ডসকে কালকে আমার কাছে মনে হয়েছে যে দে আর অল টায়ার্ড। আচ্ছা, পুরা টিম দে আর অল টায়ার্ড। এবং তাদের যেই মরক্কো স্বাভাবিক খেলাটা খেললো কালকে, তাদের প্রেসিং খেলেছে, কিন্তু নেদারল্যান্ডস তার স্বাভাবিক খেলাটাই খেলে নেয়। নেদারল্যান্ডস হারলো কি জিতলো সেটা পরে আসি। বিষয়টা হচ্ছে এই খেলাটাই নেদারল্যান্ডস, আমার কাছে যেটা মনে হচ্ছে দাদা, যে তারা তাদের খেলাটাই খেলতে পারে। আপনি দেখেন যদি বল পজিশনে বলেন, অ্যাটাকে বলেন, নেদারল্যান্ডসের বল পজিশন 35%। আপনি ভাবতে পারেন? হ্যাঁ, মানে 35%, হ্যাঁ, 70-30। তো এই ক্ষেত্রে আবার দাদা যেটা বললো যে ট্রানজিশনে কিন্তু আবার মরক্কো কিন্তু খুব ভালো ছিল। আশরাফ হাকিমি না, এটা ট্যাকটিক্যাল ব্লান্ডার করছে রোনাল্ড কোম্যান, হ্যাঁ হ্যাঁ, নেদারল্যান্ডসের কোচ। নেদারল্যান্ডস তো ওয়ার্ল্ড ফুটবলের একটা প্রতিষ্ঠিত শক্তি। হ্যাঁ হ্যাঁ, একমাত্র তারা এত ফাইনাল খেলে। ওই যে এক জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট, তাকে তো একদম বলেই দিয়েছিল যে এবার নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। নেদারল্যান্ডসকে বলা হয় চিরবঞ্চিত দল, চিরবঞ্চিত। সেই 74, 78 পরপর দুইবার ফাইনালে উঠে হেরেছে। তারপরে সেমিফাইনালে উঠলো, যে সেমিফাইনালে উঠলো দুইবার, হ্যাঁ, 2014, তারপরে আরেকবার যেন কোনবার 2010-এও কিন্তু ওই যে 10 ফাইনালেই খেলেছে। তিনবার তারা ফাইনাল খেললো, এবং এই কোচদের ব্লান্ডারের কিন্তু ডোবে। হ্যাঁ, 3বার ফাইনাল খেললো, 2বার সেমিফাইনাল খেললো, এবারও তারা অন্যতম ফেভারিট। অনেকে বললো যে এইবার শিরোপাটা যাচ্ছে, বঞ্চনার অবসান হবে, তাই না? সেটা তো হলো না। এই রোনাল্ড কোম্যান কি করলেন? তিনি মরক্কোর প্রেসিং, উনি জানেন যে মরক্কো 2 উইং ব্যাক কাজে লাগিয়ে একটা স্পিডি টিম, উনি করলেন কি পুরো মিডফিল্ডটাকে স্যাক্রিফাইস করলেন। মিডফিল্ডারদের তুলে নিয়ে, মিডফিল্ডার খুব ভালো ভালো মিডফিল্ডার ছিল, কিন্তু আমার নামটা মনে পড়ছে না, তাদের বাদ দিয়ে প্যাসিভ ডিফেন্স সাজালেন, প্যাসিভ ডিফেন্সিভ ট্যাকটিক্স ওইখানে চলে গেলেন। এবং প্রথমেই হলো কি, মরক্কোর অ্যাটাকটাকে ইনভাইট করলেন যে তোমরা অ্যাটাক করো, আমরা ঠেকাচ্ছি। এই করতে করতে, আর মরক্কো যে স্পিড, মরক্কোর আপনি রাইট উইং ব্যাক দেখেন, আশরাফ হাকিমি এখন ওয়ার্ল্ডের সেরা রাইট উইং ব্যাক। তারপরে তাদের মাজরাউই যে ক্যাপ্টেনই তো লেফট উইং ব্যাক, না আশরাফ হাকিমি এবার না মনে হয়, আচ্ছা যাই হোক, আশরাফ ঠিক আছে, এই মাজরাউই, নাউসেরা মাজরাউই কি অসাধারণ খেললেন। লেফট উইং ব্যাক দিয়ে মানে সমানে উঠছেন, বল নিয়ে অ্যাটাক ঠেকাচ্ছেন, আবার ভিতরে ঢুকে মাঝ মাঠে এসে বল দিচ্ছে, আবার ডিফেন্সে চলে যাচ্ছে, একদম ডিপ ডিফেন্সে। এবং সমান ফ্রম দ্য ওয়ার্ড গো, যেটাতে বলা হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রেসিং, ওই যে মাঝমাঠটা নাই, প্রথমে বলের দখল তো হারিয়েছে আর কি নেদারল্যান্ডস, ওইটা আর পেরে ওঠেনি। হ্যাঁ, তারপরে এই যে সাকম টু দ্য প্রেশার, সাকম করেছে আর কি, একটা গোল পেয়ে গিয়েছিল, কারণ ওদের তো স্কিল প্লেয়ার আছে। না, ওই গোলটা দাদা আমার কাছে মনে হচ্ছে গোলটা হচ্ছে একেবারে স্রোতের বিপরীতে একটা গোল, একের পর এক অ্যাটাক করছে। না, স্রোতের বিপরীতে না, ওদের প্ল্যান ছিল। আগে হচ্ছিল কি, আপনি খেয়াল করে দেখেন যে ওরা প্রেস করে কিন্তু বল নিতে পারছিল না, বাইরে স্ন্যাচ করতে পারছিল না, বলের কাছে যাচ্ছে পারছিল না, কিন্তু ওই একটা প্ল্যান ওদের ছিল যে জায়গা থেকে বলটা যাবে, গোল হবে, কাউন্টার অ্যাটাক থেকে ওই বলটা তো ওরা লুজ করেছে, কিন্তু মরক্কো। এবং ওইটা কি দাদা গোলকিপার উঠে আসলো ইয়াসিন বুনো, হ্যাঁ, তারপরে আর কি দুর্দান্ত ফিনিশ কোডি গাকপো। আশরাফ হাকিমি হচ্ছে তাদের একজন উইঙ্গার, ডিফেন্সিভ, এবং আমার আমি একটু বলি, ওই গোলটা 72 মিনিটে গোলটা হলো তো কোডি গাকপো, আপনারা খেয়াল করেছেন কিনা, সেলিব্রেশনটা লক্ষ্য করেছেন? কি বলেন তো, ও একটা কান্না জড়ানো একটা সেলিব্রেশন। মায়ের পেটের মধ্যে, উম্বের মধ্যে যে বাচ্চা থাকে, সেরকম এরকম ভাবে থাকে না, ওরকম ভাবে শুয়ে পড়লো, তারপরে বাচ্চা মারা গেছে একটা, তার বাচ্চা
মানে ওইটা ওই যে মায়ের পেটেই মারা গেছে এই তো কয়দিন আগে, এই যে সে 3-4 দিন আগে, হ্যাঁ। 3-4 দিন আগে। তো ও সেই বাচ্চাটাকে উৎসর্গ করলো এবং সব তার সতীর্থ খেলোয়াড়েরা কিন্তু তাকে ইয়ে করলো যে আমরা আছি তোমার পাশে, এই জয়টা তোমার সেই অনাগত সন্তান আনবর্ন বেবি তাকে আমরা উৎসর্গ করলাম। কিন্তু তারপরেও ডাচরা নেদারল্যান্ডস তাদের খেলার মধ্যে কিন্তু ফিরলো না, হ্যাঁ, সেই রেকটিফাই করতে পারলো না কারণ ওই যে প্রথম থেকেই যে ফিল্ডটা হারিয়েছে আর কি, দখলটা, ওটা কিন্তু আর ইয়ে করতে পারেনি এবং ওখানে গেল। তারপরে হলো কি আপনি দেখেন টাই ব্রেকার সবচেয়ে আনপ্ল্যান থাকে। গত কোয়ার্টার ফাইনালে, গত 2022 কোয়ার্টার ফাইনালে কিন্তু তারা হেরেছে এই আর্জেন্টিনার কাছে, মনে আছে, কাতারে। সেই ম্যাচটা কিন্তু খুব দুর্দান্ত ছিল। সেইভাবে, হ্যাঁ, কি প্ল্যান করলো যে কে শট নেবে, কে ই করবে, তাই না, কি বাজেভাবে টাই ব্রেকারে তারা হারলো। মানে মরক্কো কিন্তু তাদের ফিরিয়ে দিল টাই ব্রেকারেই, 2 বার ওই যে আশরাফ হাকিমির স্পট কিক লাগলো ইয়েতে বারে, তারপরেও তারা পারলো না, মানে সুযোগটা নিতে পারলো না। শেষ শটটা আপনার ওদের যে সবচেয়ে ভালো খেলেছে মাঠে, রাইট উইংয়ে আর কি, সবচেয়ে ভালো খেলেছে, সেই মানে বল বানিয়েছে, সেই অ্যাটাকে গেছে, ওই প্লেয়ারটাই কিন্তু রাইট উইং আর কি, সেই কিন্তু উপর দিয়ে মানে না, তার বলটা ঠেকিয়েছে, না সে উপর দিয়ে মেরেছে, লাস্ট বলটা ঠেকিয়েছে। ওইটা হচ্ছে আপনার, ওইটা একটা মেন্টাল গেম ছিল। আমার লাস্ট বলছে যে হ্যাঁ ইয়াসিন বোনো, এই যে ইয়াসিন বোনো কিন্তু ম্যান অফ দি ম্যাচ। হ্যাঁ, সে কি করছে, সে কিন্তু একটা বলই ঠেকিয়েছে। আপনি দেখেন, সে কিন্তু বলটা মারার সময় ডিস্টার্ব করে না, সে হচ্ছে সোজা গেল, একেবারে সোজা গেল, সবাই তো সাইড দিয়ে এসে কিক করে, সে সোজা গিয়ে যখন টার্গেট করলো, তো বুনো তো সে অনেক বড় এই সব সাইকোলজিক্যাল ব্যাপার তারা বছরের পর বছর, না বুনো তো গত ওয়ার্ল্ড কাপে 2022 ওয়ার্ল্ড কাপে তো সে 3টা পেনাল্টি ঠেকিয়েছে, সেভ করেছে। সে চিন্তা করছে তুমি কেন সোজা গেলা, তার মানে হচ্ছে তুমি সোজাসুজি কোথাও একটা মারবা, সেটা টার্গেট করছো। এবং ইন্টারেস্টিং, তারপরে সে পাশে গেল, পাশে যেয়ে যখন মারলো, বুনো সব সময় কিন্তু ঝাঁপায় পড়ে, মানে এই যে সাইকোলজিক্যাল, একবার লাস্ট ম্যাচে সে ঝাঁপালো না ডান দিকে না বাম দিকে, সেও সোজা মারলো, বুনো দাঁড়ায় রইলো সোজা, বুনো কিন্তু এবং বলটা জাস্ট সোজা গিয়ে একটু বাদিকে দিয়ে ঢুকছিল, বুনো জাস্ট হাতটা ওখানেই ছিল, ওখানে কখনোই থাকার কথা না হাত, কারণ তার সাইকোলজিক্যাল, এই যে একটা গোলরক্ষকের যে এই যে বছরের পর এই ধরনের বছরের পর বছর একই ধরনের প্র্যাকটিস করা, একই ধরনের জিনিস দেখা, সে চিন্তাই করছে ডাচ প্লেয়ারটা কেন সোজা গেল, সোজা গিয়ে সে একটা সোজাসুজি কিছু একটা টার্গেট করছে, এবং ওই টার্গেটটা ছিল খুবই সূক্ষ্ম, এবং বারের জাস্ট 2 আঙ্গুল নিচ দিয়ে ওইটা টার্গেট করেছিল, এবং নিশ্চিত গোল ওইটা, কারণ একটুখানি যদি হেলে পড়ে গোলরক্ষক তখনই কিন্তু এটা গোল হবে, সে হেলেই নাই। হ্যাঁ, গোলরক্ষক কিন্তু টাইব্রেকারে হয় ডানে না হয় বামে কোনো দিকে হেলে, সে কোনো দিকে না হেলে সেও সোজা মারছে, গোলকিপার সোজা দাঁড়ায় রইল এবং বলটা হাত দিয়ে ঠেকাই দিল। মানে এখানে বলবো এই সাইকোলজিক্যাল গেমটা উইন করেছে মরক্কো, এবং দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখলাম। এবং এখানে আমি বলবো দাদা যে এখানে মরক্কোর আসলে জেতারই কথা, মরক্কো বেটার টিম, এটা নিয়ে কোনো ইয়ে না। নেদারল্যান্ডস, হ্যাঁ নেদারল্যান্ডস বলবো যে নেদারল্যান্ডসের পরের রাউন্ডে গেলে মানে হতাশাজনক পারফরম্যান্স। নেদারল্যান্ডসকে অনেকেই মানে ফেভারিট ধরেছে, এটা তাদের কিন্তু এটা মরক্কোর ডিজার্ভ করতে, এটা হ্যাঁ মরক্কো মানে এটা ডিজার্ভ করে জয়টা। এবারে যদি আসি যে পরবর্তী ম্যাচগুলো নিয়ে, পরবর্তী ম্যাচে আমি প্রথমে হিরো ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আইভরি কোস্টের সাথে খেলা হচ্ছে আর্লিং হাল্যান্ডের নরওয়ের, তো এই ম্যাচটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? এই ম্যাচটা হচ্ছে যে নরওয়ে আর আইভরি কোস্ট, দাদা আমার কাছে যেটা মনে হয় যে দুই ঘরানার দুইটা টিম প্রায় সমশক্তির। আইভরি কোস্ট আফ্রিকান ঘরানার খেলাটা খেলে, তাদের প্রেসিং ফুটবল খেলে তাদের, এবং অ্যাটাকিং তাদের মিডফিল্ড এবং তাদের সেন্টার ডিফেন্ডারও খুবই ভালো, শারীরিক শক্তিও অনেক বেশি, সেই দিক থেকে মনে হয় যে আইভরি কোস্ট অনেক আগে। আর নরওয়ের কথা যদি বলি আমরা, নরওয়ে তো খুবই গতিশীল, তাদের আর্লিং হল্যান্ড আছে, এবং গত ম্যাচে আপনি দেখছেন তাদের সেটা নিয়ে সমালোচনা হলো, তাদের প্রায় 7-8 জন প্লেয়ার নামায় ফ্রান্সের সঙ্গে। না আমি এখানে আসলে আফ্রিকান স্টাইলের সঙ্গে ইউরোপের স্টাইলের একটা খেলা, একটা দ্বৈরথ দেখা যাবে। ইউরোপের স্টাইলের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, 2টা ভাগ আছে।
একটা স্টাইল হলো যেমন বল প্লে করে, যেমন ফ্রান্স ফ্রান্স কিন্তু দুর্দান্ত অ্যাটাক সব কিছু মিলিয়ে বল প্লে করে, তাই না? স্পেন ফ্রান্স এদিকে চলে গেছে। আরেকটা দিকে যেটা একদম মানে সেই মানে ইউরোপের সেই আদি ঘরানার যেটা ছিল, নরওয়ে কিন্তু ওই টিম, নরওয়ে জার্মানি, ওরা হলো কি যে ডিফেন্সটাকে আমরা একদম মানে আঁটো রাখলাম, ডিফেন্সটাকে একদম স্ট্রাকচারাল ইয়েতে বন্ডিংয়ে রেখে আমরা মাঝ মাঠেও করব, কিন্তু আমরা অ্যাটাক ওই যে এয়ার সব টলার প্লেয়ার দীর্ঘদেহী এয়ারে আমরা করব, এয়ারে আমাদের সুপ্রিমেসি থাকবে। এটাই আমার মনে হয় যে এটা দুর্দান্ত একটা লড়াই হবে, কারণ আইভরি কোস্ট হলো ওরা ডিফেন্সটাকে আঁটো রেখে সেফটি ফার্স্ট, সেটা তো আছেই, ওইখানে কিন্তু ঢুকতে পারবে না, অর্গানাইজেশনটা এত স্ট্রাকচারটা এত সুন্দর করবে, কম্প্যাক্ট। তারপর হলো দুই উইং ব্যবহার করবো, যে দুইটা প্রচন্ড গতিশীল উইঙ্গার আছে, একটা হলো ডিয়ামান্দে লেফট উইংয়ে, আর একটা হলো আমাদ দিয়ালো। এটা দুর্দান্ত, এরা কিন্তু এরকম ভাবে অপারেট করবে, আর একদম বক্সে থাকবে আর কি। যেটা বক্সে ভালো গোল শিকারী সেটা হলো ফ্রাঙ্ক কেসি আগে সিরিয়াতে এসি মিলানে তারপরে বার্সেলোনাতেও খেলে গেছে, এবং সে কিন্তু দুর্দান্ত ফিনিশার। জার্মানির সাথে মনে আছে প্রথম গোলটা এই যে এই বিশ্বকাপে গ্রুপে, হ্যাঁ। তো এটা আইভরি কোস্ট একটা পরীক্ষা নেবে নরওয়ের, কিন্তু আমি নরওয়েকে এগিয়ে রাখবো এই কারণে, নরওয়ের অ্যাটাক লাইনটা দুর্দান্ত, ওরা সেট পিসে ভালো, হ্যাঁ, লম্বা টল, এবং তাদের স্কিলও আছে, স্কিল সেটও কিন্তু ভালো, এবং কর্নার থেকে আসলে গোল করে দেবে কিন্তু আর্লিং হল্যান্ড। তারপরে এই মাঝমাঠ থেকে কিন্তু মার্টিন ওডেগার্ড কিন্তু মোটামুটি ভালো প্লে মেকার, সে রিয়াল মাদ্রিদে ভালো করতে পারেনি, কিন্তু আর্সেনালে যে দারুণ করছে, আর্সেনালে যে কিন্তু সে দারুণ করেছে। আচ্ছা, আরেকজন আছে আলেকজান্ডার সরলট, লম্বা, হ্যাঁ, এবং খুব ও দারুণ ফিনিশার, আতলেতিকো মাদ্রিদে খেলে। আলেকজান্ডার সরলট, মার্ক হিজ নেম। এবং আমি এই ম্যাচে আমি জয়ী ধরছি কিন্তু নরওয়েকে 2-1 গোলে, তবে ম্যাচটা আপনার ফিনিশ হতে পারে অতিরিক্ত সময়ে, মানে সমানে লড়াই হবে। দাদার প্রেডিকশন 2-1 গোলে নরওয়ে ম্যাচে জিতে। হীরা ভাই যদি একটু স্কোর লাইন প্রেডিকশনটা করতেন। ইন্টারেস্টিং ব্যাপার কি, আমার এটা দাদার সাথে আমি একমত। দাদা এই নরওয়ে ফ্রান্সের সাথে তাদের নিয়মিত একাদশের 6 জন প্লেয়ারকে নামায় না লাস্ট ম্যাচটায়। ও হ্যাঁ, এই যে আরেকটা জিনিস, সব শক্তি জমায় না, এই যে এগুলো কিন্তু ডিটেল ফাইনাল পয়েন্টস কি ফ্রান্সের সাথে কিন্তু, হ্যাঁ, ওই যে কয়জনকে নামায়নি, 6 জনকে, আর্লিং হল্যান্ডকে নামায়নি, ওডেগার্ডকে নামায়নি, সরলতকে নামায়নি। কেন নামায়নি? ওই শক্তিটা কিন্তু জমিয়ে রেখেছে। আর ফুটবলে 90 মিনিটের একটা ম্যাচে বিরতি পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার, দারুণ উপকার হয়। এগুলো কিন্তু ফাইনাল পয়েন্টস। এই যে মেসিকে কিন্তু লাস্ট ম্যাচটায় জর্ডানের সাথে কত মিনিটে নামিয়েছিল? 60 মিনিটে নামিয়েছিল। তো সে খেললো 30 মিনিট, তা 90 মিনিটে সে কিন্তু 60 মিনিট খেলে নাই, তার মানে তার এনার্জিটা কিন্তু ধরে রেখেছে। এটা ম্যাটার করে। এই ম্যাচটার জন্যই আসলে তো বিশ্বকাপ শুরু হয় নকআউট থেকে, তাই না? এটা তো আর সুযোগ নেই আপনার একবারই, হ্যাঁ, আপনার গ্রুপ পর্বে সুযোগ থাকে ফিরে আসার, যে আমি একটা ম্যাচ হারলাম, আরো 2টা ম্যাচ আছে, আমি 2টা ম্যাচ জিতে আমি একটা ম্যাচ ড্র করবো কিংবা জিতবো, আমি বাদ পড়ছি না। কিন্তু এটা হলো যে ডু অর ডাই, হয় মরো নতুবা মারো, সুযোগ নাই। এই জন্য কিন্তু এই কোচের ওইটা মাথায় ছিল যে আমাদের ওই দিক থেকে আইভরি কোস্ট বা আসতে পারে, সেজন্য কিন্তু শক্তিটা জমিয়ে রেখেছে। এবং এইটা তাদের ভক্তদের জন্য তাদের একটু কষ্টকর হয়ে যায়, যেমন হাল্যান্ড এমবাপ্পের যে দ্বৈরথ, এটা কিন্তু আমরা দেখতে পারি না এই ট্যাকটিক্সের কারণে। এটা আমি বলি একটু, ওইটা হচ্ছে ওই ম্যাচটায় যদি তারা এই শক্তিটা দিত, হয়তো তারা ড্র করতে পারতো, কিন্তু লাভটা হতো কি? আজকে আইভরি কোস্টের সঙ্গে কোনো দরকার নেই। হ্যাঁ, ওইটা কি হয়েছে যে 4-1 গোলে জিতেছে ফ্রান্স। 32 মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে
ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন বিশ্বকাপে ডেম্বেলে। উসমান ডেম্বেলে, তাই না? না, এটা নরওয়ের তাতে কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে না। নরওয়ে তারা ভেবে রেখেছে ভবিষ্যতের ভাবনা, যে আমরা নকআউট পর্ব বিশ্বকাপে থেকে তো এটা সবাই করে। আপনি দেখছেন যে স্পেন খেললো যে উরুগুয়ের সাথে, পুরা ম্যাচটা তারা ওইভাবে খেললোই না, এত স্লো কখনোই তারা খেলে না। পরে লাফোয়েন্তে পরে বললো যে শোনেন, এটা আমি কেন করেছি সেটা আমরাই ভালো করে জানি, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। কারণ হচ্ছে তারা পুরো ম্যাচটা ধরে নিয়েছে যে আমরা একদিন পুরো রেস্ট নিলাম, এই ম্যাচটা মানে হচ্ছে ম্যাচ না, আমরা রেস্ট নিলাম একদিন। উরুগুয়ের সাথে গোল দিয়ে দিছে, আর একটা গোল হয়ে যেত, দরকার নাই তাদের। না, এই যে আর্জেন্টিনা কি করলো, এইভাবেই তো আপনার প্লেয়ারদের দেখতে হবে। আমার যখন গ্রুপ চ্যাম্পিয়নশিপ কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ, তখন আমি এই খেলোয়াড়দের দেখে নিলাম। যেমন এদিন আর্জেন্টিনা কাকে কাকে দেখে নিয়েছে আপনি বলেন? হুলিয়ান আলভারেজকে তারা কিন্তু বেশ ভালোভাবে না, হুলিয়ান আলভারেজকে চাইতে বড় কথা হলো নিকো পাসকে দেখেছে। তারপরে দেখেছে ডিফেন্সে একজন সেনেসি দুর্দান্ত খেললো, তাই না? সেনেসিকে দেখার আরও একটা ইয়ে ছিল। সেনেসিটা কিন্তু দারুণ ইনক্লুশন, বিকজ ওই জায়গায় রোমেরোকে নিয়ে, ওদের মেইন ডিফেন্ডার তো সেন্টার ব্যাক হলো ক্রিস্টিয়ান রোমেরো, কিন্তু একটু পায়ে লেগেছে, একটু চোট আছে, হ্যাঁ, হালকা। সেনেসি ওই জায়গাটাকে কিন্তু দুর্দান্ত অপারেট করলো, মানে যে পারে আর কি। তারপরে লো সেলসের মতো একটা মানে প্লে মেকার, তাকে দেখে নেওয়া গেল যে একদম যে ফ্রিকিক থেকে যে গোলটা করলো, এটা আমার মনে হলো যে মেসির জুতোয় পা গলিয়ে ফ্রিকিকটা নিলেন, গোল হলো। মানে এটা মেসিয়েস্ক, ইংরেজিতে এটা মেসিয়েস্ক গোল। তারপরে বার্কোকে নামালো, দুর্দান্ত খেললো। এই যে এইগুলোতে দেখে নেওয়ার সুযোগ। তো কেন এই যে আপনি যেটা বলছেন যে নরওয়ে সেটা হলো না? কিন্তু এটা আসলে বড় দলগুলোর জন্য লাক্সারি, যে তারা এটা চালিয়ে নিতে পারছে। বড় দলগুলোর জন্য লাক্সারিটা পায়, দর্শক একটু ইয়ে পায়। আচ্ছা, এইটার যদি আমি হিরো ভাইকে তাও একটা স্কোর লাইন প্রেডিকশন যদি করতেন, যে এই নরওয়ে আইভরি কোস্টের ম্যাচটা স্কোর কি হতে যাচ্ছে? হ্যাঁ, আমি ওই দাদার সাথেই একমত, 2-1 গোলে। আচ্ছা, এইবার ফ্রান্স নিয়ে অনেক কথা হচ্ছে। এবার পরের ম্যাচটা কিন্তু ফ্রান্সের সাথে সুইডেনের, দুইটাই ইউরোপের দল। এই ম্যাচটা যদি দাদা বলতেন যে এই ম্যাচটা ফ্রান্স আর সুইডেন দুটো ইউরোপের দল হলে সুইডেনকে আমি ইউরোপের বি ক্যাটাগরিতে রাখবো, যেরকম নরওয়েকে রাখলাম, তাই না? ইউরোপের এ ক্যাটাগরির দল হলো ফ্রান্স নাম্বার 1, স্পেন ফ্রান্স, কাছাকাছি ইংল্যান্ড, হ্যাঁ, তারপরে হলো যে এই সুইডেন বলেন, নরওয়ে বলেন। এটা তো অনেকদিন পরে সুইডেন আসলো আর কি, 28 বছর পরে। হ্যাঁ, সুইজারল্যান্ড পরিচিত শক্তি, কিন্তু ওরা ওই সেকেন্ড রাউন্ডের পর আর যেতে পারে না, লিমিটেশনস আছে আর কি। দুর্দান্ত খেলে, কিন্তু ওই এটা হয় কি যে কিছু প্লেয়ার থাকতে হবে যার স্কিল সেট আছে। আমি যখন আটকে যাচ্ছি, ওইখান থেকে বেরোনোর উপায়টা খুঁজতে হবে। ব্রাজিল যেমন বেরিয়ে গেছে, কাসিমেরো একটা গোল করে বসলো, তাই না? কোনোভাবেই কিন্তু নেদারল্যান্ডস, মেসি, ওদের তো একটা মেসি নেই। আচ্ছা, মেসি কিভাবে হলো? জায়গা আটকে গেছি কি, আমাদের মেসি আছে। ওই যে আমি বিশ্বকাপ কভার করতে যে অনেক সময় তো শুনেছি অন্য দলগুলো বলে যে দেখো, আমরা আর্জেন্টিনার সাথে পারবো না, আমরা ব্রাজিলের সাথে পারবো না, কারণ আমাদের একটা মেসি নেই, আমাদের একটা নেইমার নেই, আমাদের একটা রোনালদো নেই। হ্যাঁ, এই যুগে যুগে এরকম যুগস্রষ্টা কিছু খেলোয়াড় আসে আর কি, এটা ম্যাটার করে। আচ্ছা, তারপর সুইডেনের যেমন কিছু ভালো খেলোয়াড় কিন্তু এবার আছে, ভিক্টর ইয়োকেরেশ। ফ্রান্সের সঙ্গে কোনো মতেই পেরে উঠবে না সুইডেন। এবং আমি আলেকজান্ডার আইজাক, ভিক্টর ইয়োকেরেশ, আইজাক কিন্তু বেশ ভালো ইজাক আর কি। আচ্ছা, যাই হোক, আলেকজান্ডার আইজাকে বলে। আর একজন আছে ওদের ভিক্টর ইয়োকেরেশ। আর ডিফেন্সটা মোটামুটি আছে, কিন্তু ঘটনা হলো যে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে কিন্তু ট্রানজিশনের খেলা, উইং দিয়ে, বিশেষ করে উইং ব্যাক দিয়ে। ওই ট্রানজিশনে কারা শ্রেষ্ঠত্ব দেখাবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো ওইখানে ফ্রান্সের ধারে কাছেও নেই। আর ফ্রান্সের অ্যাটাক লাইনটা কি দেখেন, এমবাপ্পে আছে, উসমান ডেম্বেলে আছে, ব্র্যাডলি বার্কোলা আছে, তারপরে দেজিরি দুয়ে আছে। তারা উইং দিয়ে অ্যাটাক করবে, তারা ভার্টিক্যালি মাঝমাঠ দিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক আক্রমণ, ওই অ্যাটাক তো মানে সাস্টেন করতে পারবে না। ওই অ্যাটাকের সাথে কোপ আপ করতে পারবে না। হ্যাঁ,
ফ্রান্সের কিন্তু একটু সমস্যা আছে, মাঝে মাঝে কিন্তু তাদের ডিফেন্স একটু অমনোযোগী হয়ে পড়ে, কনসেন্ট্রেশন ল্যাপস করে। এটা বিকজ আমি আমি আমার মনে হয় যে এটা শারীরিক একটা ব্যাপার আছে। উইলিয়াম সালিবা খুবই ভালো ডিফেন্ডার আর্সেনালের। সালিবার কিন্তু ব্যাক পেইন আছে, আচ্ছা, ব্যাক পেইন নিয়ে কিন্তু খেলছে। তো তারপরেও মানে ফ্রান্সের সাথে এটা তুলনাই হবে না। আমি দেখছি যে এই শেষ 32-এ এইটা তো বড় ব্যবধান হতে পারে। সুইডেনকে হল্যান্ড 5 গোল দিয়েছিল, তাই না? জি, এইরকম কিছু হয়ে যেতে পারে। 5-0 গোলে কি তাহলে না, ফ্রান্স 5-0 গোল না, 3 গোলের ব্যবধানে জিতবে জিতবে? ফ্রান্স। এইটাই যদি আবার হীরা ভাইকে যদি একটু প্রশ্ন করে যে এটা যদি একটু প্রেডিক্ট করতেন আর কেমন দেখতে যাচ্ছেন এই ম্যাচটা? এই ম্যাচটা যদি আমি বলি দাদার সাথে আমি একটু ডিফার করি, সেটা হচ্ছে যে সুইডেনের আমি লাস্ট ম্যাচগুলো দেখলাম এবং তাদের যেটা দেখলাম দাদা, সব কিছু মিলে আমার কম্প্যাক্ট একটা দল মনে হয়েছে, মানে ওই বি ক্যাটাগরির মধ্যে। ফ্রান্স যদি কোনো ধরনের তাদের, হ্যাঁ আপনি যেটা বলেছেন তাদের একদম ঠিক, যে ফ্রান্সের এই ধরনের অ্যাটাকের পর অ্যাটাক আক্রমণগুলো মানে থামানোতে হলে একমাত্র এটার প্রতিরোধ হলো কাউন্টার অ্যাটাক, একের পর এক কাউন্টার অ্যাটাক। তখন কিন্তু ফ্রান্স মাঝমাঠে সরে আসবে। এইটার জন্য দরকার কি স্পেনের মতন দল, হ্যাঁ, সুইডেনের না মতন দল। অ্যাটাক কাউন্টার অ্যাটাক কারা করতে পারে? না, আমার যদি স্পিডি প্লেয়ার থাকে, আপনার দলে যে স্পিড আছে তার চাইতে বেশি স্পিড থাকে, হ্যাঁ আপনি অ্যাটাক করবেন, আমি কাউন্টার অ্যাটাক করব। ওটাই বললাম দাদা, যে ওই প্লেয়ার তো না। এখন ওই অ্যাটাকের উপর কাউন্টার অ্যাটাক করতে পারে একমাত্র ইউরোপের তারা। ওই স্পেন যখন আবার অ্যাটাক করতে থাকে তখন কিন্তু আবার ফ্রান্স কিন্তু আবার নিচে নেমে আসবে, কারণ হচ্ছে তখন হলো কি যে সুইডেনের ক্ষেত্রে আমি বলি যে ফ্রান্স হলো এই টুর্নামেন্টের ফ্রান্স হলো একদম কমপ্লিট টিম, একদম সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা দল। আমি তো মনে করি যে ফ্রান্স হয়তো তাদের তৃতীয় ট্রফিটা জিতবে। ফ্রান্সকে কি চ্যালেঞ্জ জানানোর মতো কোনো দলই নেই? হ্যাঁ আছে, চ্যালেঞ্জ জানানোর মতো। এই যে আর একটা গিভ অ্যান্ড ডে, ফুটবল তো খেলা হয় মাঠে, কত কিছু ঘটে। একটা খেলোয়াড় ভালো খেলতে পারলো না, তাই না? এটা তো পারফরমেন্সের ব্যাপার। আমি যা দেখাচ্ছি, আমি যে মন থেকে বলছি সেটা না তো, আমাকে করে দেখাতে হবে। ওই যে মোমেন্ট, ফুটবল হলো মোমেন্টাম। মাঠে যদি দেখা যায় যে খারাপ খেললো ওই দিন, হতে পারে এটা গিভেন ডেতে যে খারাপ খেললো, জিততে পারে। কিন্তু থিওরিটিক্যালি ফ্রান্স হলো সবচেয়ে কমপ্লিট টিম। স্পেন ভেরি নিয়ার টু দেম, কিন্তু স্পেনের কিছু প্রবলেম আছে ওদের। এই যে স্কোরিংয়ে যে হয় কি যে ওরা সিদ্ধান্তহীনতায় ভোগে। এ মনে করে যে আমি পাস দিই, একটা শেষ পাস দিই, সামনে গোলকিপার আছে, গোলকিপার যদি ধরে ফেলে আর একটা ড্রিবল করার চেষ্টা করে, এই করে করে কিন্তু অনেক নষ্ট। মানে এই যে ইয়ের সাথে দেখলাম, যেটা তারা প্রথমে ড্র করলো কার সাথে? কেপ ভার্দের সাথে, গোললেস ড্র। কেপ ভার্দে একটা নতুন দল, স্পেনের মতো দলকে যদি গোললেস রুখে দিতে পারে, তাই না? তো তাদের ওই স্কোরিংয়ে প্রবলেমটা আছে। তাছাড়া মানে স্পেন হলো ভেরি নিয়ার টু ফ্রান্স। আর আমার যদি বলেন যে এই দাদার কথা ধরে বলি যে সুইডেন এবং ফ্রান্সের মধ্যে আমার কেন যেন মনে হয় এই ম্যাচটা হঠাৎ করেই বেশ আকর্ষণীয় হবে। আমাদের এরকম আগে থেকে প্রেডিকশন আমরা হয়তো, আমার এরকম মনে হয়েছিল, কিন্তু হঠাৎ করে আমার কেন মনে হচ্ছে যেন সুইডেন সর্বশক্তি দিয়ে, সুইডেনের কোচও কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমরা কিন্তু ফ্রান্সের খেলাটা খুব ভালোভাবে চিনি, ভালোভাবে জানি। ইউরোপের না, কিন্তু সুইডেন যদি দাদা, আমার কাছে যেটা মনে হয় যে সুইডেন যদি অ্যাটাক করে এবং প্রপারলি অ্যাটাক করে, এবং ফ্রান্সের কিন্তু ডিফেন্সটা অনেকটাই নড়বড়ে, তাদের যতটা ডিফেন্সটা মাঝে লুপহোল আছে, সেক্ষেত্রে যদি গোল দিয়ে দেয়, একটা গোল দিয়ে দিলে যদি সুইডেন দিয়ে দেয়, তারপরে কিন্তু ফ্রান্স এমনভাবে আপনি দেখেন, আপনি আইভরি কোস্টে সেনেগালের সাথে খেলাটা মনে আছে? সেনেগাল লো ব্লক, তারপরে লো ব্লক তুলে মিড ব্লক করলো, হ্যাঁ, ফার্স্ট হাফে একদমই কিছু করতে পারতেছিল না ফ্রান্স। তারপরে সেকেন্ড হাফে ওরা দেখলো যে ওই যে ইয়ের মতো, ব্রাজিলের মতো একদম মানে দুই উইং দিয়ে দিয়ে অ্যাটাক, আর ওরা একটু ব্লকটা করে মানে উপরে নিয়ে আসলো ফ্রান্স, হ্যাঁ, কোথায় হারায় গেল সেনেগাল। এটাই না, ওটাই যদি ওরকম হয় তাহলে ওই, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হলো কি যে ফ্রান্সের সুবিধা হলো দিদিয়ের দেশও, তাদের কোচ এতদিন ধরে 2014 থেকে দলটার সাথে আছে,
এতদিন ধরে আছে, উনি একটা ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতিয়েছেন কোচ হিসেবে, আর একটা পরের ওয়ার্ল্ড কাপে উনি আবার ফাইনালে নিয়ে গেছেন। হ্যাঁ, মানে টিউনিংটা প্লেয়ারদের সাথে এত চমৎকার, সমন্বয়টা আর এত ভালো বোঝেন। হ্যাঁ, সেজন্যে মানে তার থার্ড আই আছে, একটা তৃতীয় নয়ন আছে। এই জন্যে আমি ফ্রান্সকে এগিয়ে রাখি, খুবই এগিয়ে রাখি। না, এই ম্যাচে তো বটেই, এই ম্যাচে আমার মনে হচ্ছে ফ্রান্স 3-1 উইন করতে পারে। আর দাদা যেটা বললো ওইটার সাথে আমার কাছে একটা জায়গায় যেন মনে হয় যে ফ্রান্সকে আটকানোর মতন এই ওয়ার্ল্ড কাপে আমি শুধু দেখি একমাত্র স্পেনকে। হ্যাঁ, এটা তো আমি বললামই। তো ওখানে স্পেনের যেটা সুবিধা আছে, আর স্পেনের যে মিডফিল্ড, এই মিডফিল্ডের সঙ্গে ফ্রান্স যখন খাপ খাওয়াতে না পারবে, আমি বলছি না যে ফ্রান্স স্পেনের থেকে খারাপ টিম, আমি বলছি যে ফ্রান্স যে ফ্রান্সের চেয়ে মিডফিল্ড কিন্তু স্পেনের বেটার। তারা যে অপ্রতিরোধ, আমি বলছি যে এখানে যখন গাভি খেলবে, পেদ্রি, গাভি বা রদ্রি গাভি নাও খেলতে পারে, হ্যাঁ, তারপরে মিকেল মিরানো, মানে এরা যখন খেলবে, এইটা কিন্তু এই মিডফিল্ডটা কিন্তু স্পেনের কিন্তু ফ্রান্সের থেকে বেটার। যখন এরা মিডফিল্ডে প্রেসার দিবে, তখন ফ্রান্সের যে প্রতিটা দলের সাথে যেভাবে করে খেলে আসতেছে, ওই খেলাটার তখন চলবে না। তখন কিন্তু খেলাটা এলোমেলো হয়ে যাবে, ফ্রান্স কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা অ্যাটাকিং যাবে, একটা ডিফেন্সে, মিডফিল্ড কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকবে না। তখন কিন্তু খেলার এনিবডিজ গেম। হ্যাঁ, দুইজনই বলেন আপনারা যে স্পেন এবং ফ্রান্স, তার মানে কি এইবার বিশ্বকাপে কি আমরা ইউরোপিয়ান ডমিনেন্স দেখতে যাচ্ছি? তবে আমরা কিন্তু দেখেছি গ্রুপ পর্বে ল্যাটিন আমেরিকার দলগুলো কিন্তু খুব ভালো করেছে, তারা কিন্তু ক্লিন শিট রেখেছে। ল্যাটিন আমেরিকা কি আসলে স্পেন ফ্রান্সের তো দেখা হয়ে যাবে সেমিফাইনালে, তারা তো ফাইনালে খেলবে না, তাদের একই স্লট। না, ইউরোপিয়ান ডমিনেন্স তো হ্যাঁ, এই দুইটা ধারাই তো আসলে ওয়ার্ল্ডে রাজত্ব করে না, ডমিনেট করে। ইউরোপিয়ান ধারা, আর একটা তো লাতিন আমেরিকান। আপনি আমেরিকার মাটিতে এই 94-এ লাস্ট যখন হলো ওয়ার্ল্ড কাপ, ফাইনালে ব্রাজিল হারালো না ইতালিকে, তাই না? এবার ওরকম হতে পারে, এবারও হতে পারে, একটা লাতিন আমেরিকান দল আসলো, হতেই তো পারে যে ব্রাজিল জিতলো, আবার আর্জেন্টিনা ধরে রাখলো শিরোপা, হতে পারে। তবে আবার ইয়েও হতে পারে, দুই ইউরোপীয় দল হতে পারে। পর্তুগালকে আপনি কেনই করছেন? পর্তুগালও তো আরেকটা কমপ্লিট টিম। পর্তুগাল কিন্তু আলোচনা নেমে যাচ্ছে। প্রথমে যেমন ওদের হাইপটা ছিল, এখন কিন্তু না নামছে না। পর্তুগাল দেখেন সেকেন্ড ইয়ে থেকে, এই যে রাউন্ড অফ 32, পর্তুগালের সাথে কার খেলা? ক্রোয়েশিয়ার সাথে পর্তুগাল জিতবে এরকম 3 গোলের ব্যবধানে। ক্রোয়েশিয়া হলো ঠিক আছে, তারা 2018 সালে ফাইনাল খেলেছে, 2022 বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে, তারা 98-এ থার্ড হয়েছে। হ্যাঁ, ক্রোয়েশিয়ার উত্থানটা তো 98 থেকে, এবং ক্রোয়েশিয়ার ওদের প্রতিভার অভাব আছে, ওদের গ্রুপ অফ মানে ক্রপ অফ প্লেয়ার্স ওইভাবে আসে না। একটা এজিং একটা দল, বয়সের ভারে নুবজ, 41 বছর বয়সে লুকা মদ্রিচ, এখনও তাকে মিডফিল্ড হোল্ড করতে হয়, মিডফিল্ড জেনারেল অপারেট করতে হয় পুরো ইয়েতে। তারপরে ইভান পেরিসিচ, হ্যাঁ, ওরা নতুন প্রতিভার মানে সংমিশ্রণ যেটা, সেটা ঘটাতে পারেনি। হ্যাঁ, এই যে ট্রানজিশন, ক্রোয়েশিয়ার সাথে পর্তুগাল দেখবেন যে উড়ে যাবে ক্রোয়েশিয়া পর্তুগালের কাছে। এবং রোনালদো আগের ম্যাচে গোল পায়নি, রোনালদোকে ইউ নেভার রাইট অফ। রোনালদো স্টিল, তার মধ্যে যে হাঙ্গার আছে, দেখেন প্রথম ম্যাচে তার সতীর্থরা তাকে পাস দেয় নাই, গোল কিন্তু পায় নাই, নিজেরও নড়াচড়া। আর সেই 10 বছর আগে রোনালদোকে তো আপনি পাবেন না, তাই না? রোনালদো ওই জিনিসটা আছে, আগের ম্যাচে গোল পায়নি, এইবার দেখবেন যে ওকে গোল ক্ষুধা, মানে যেটা গোল হাঙ্গরি থাকবে, গোল কিন্তু পেতে পারে। আর ওই বোঝাপড়াটা যদি থাকে, আমার মনে হয় যে না, ওই কম্বিনেশনটা কিন্তু হয়েছে প্রথম ম্যাচের পরে, তার টিমমেটদের সাথে একটা বোঝাপড়া হয়েছেই। রোনালদো দেখবেন যে পর্তুগালকে টানছেন আর কি, হ্যাঁ। রোনালদো নিজে না পারেন, রোনালদোর নামটা টানবে আর কি। সতীর্থরা তো রোনালদোর জন্য খেলবে, যে এত বড় একটা প্লেয়ার, বিশ্বের সেরা, যাকে দুইজনের একজন, যারা 20 বছর ধরে, হ্যাঁ, সে কিছু পাক, বিশ্বকাপের তো কিছু ঋণ থাকে, শোধ করুক, তাই না? এরকম ব্যাপার আছে। এবারে যদি আসি, এবারে সর্বশেষ ম্যাচ দাদার কাছে আসবে সব শেষে। এবারে হীরা ভাইয়ের কাছে বলি যে লাস্ট ম্যাচটাও কিন্তু ছোট দল কোনো দলকেই বলা যায় না, ইকুয়েডর আর হচ্ছে
আপনার ইকুয়েডরের সাথে খেলা পড়েছে মেক্সিকোর, স্বাগতিক মেক্সিকো। তো এই ম্যাচটাতে আপনার কি মনে হয় যে কেমন? ইকুয়েডরের কিন্তু ভালো একটা গল্প আছে, তারা জার্মানিকে হারিয়ে শেষ মুহূর্তে তারা এসেছে, আর মেক্সিকো এইবারের বিশ্বকাপের অন্যতম একটা ডার্ক হর্স। তো এই ম্যাচটার সম্পর্কে যদি বলতেন হীরা ভাই। জার্মানিকে তো মানে জার্মানির যে শেষের গল্প ওটা তো শুরু হয়েছিল ইকুয়েডর ম্যাচ দিয়ে এই বিশ্বকাপে। ওই ম্যাচটাও হারলো, পরের ম্যাচটা হারলো বেশ শেষ জার্মানি। তো ইকুয়েডর জানেন যে ইকুয়েডর ওই ম্যাচটা জয়লাভ করার পর ইকুয়েডর সরকারি ছুটি ঘোষণা করেছে তাদের দেশে, স্কুল কলেজ সব কিছু বন্ধ, অফিস আদালত। তো ইকুয়েডর তারা এটাকে সেলিব্রেট করেছে। তো জার্মানি সেলিব্রেশনের পরে তাদের এখন আরেকটা সেলিব্রেশন হবে। হ্যাঁ, ইকুয়েডর যদি আপনি বলেন শক্তির পত্তার বিচারে আমি বলবো যে দাদা ইকুয়েডর ভালো টিম, ইকুয়েডর ভালো টিম। মেক্সিকো ইকুয়েডর প্রায় কাছাকাছি। হ্যাঁ, ওরা একটা হাই প্রেসিং কিন্তু ফুটবল খেলতে পারে, এবং তাদের ডিফেন্স জার্মানির সাথে কিন্তু সেটা তারা দেখিয়েছে একদম, মানে দারুণভাবে তারা মানে এক্সিকিউট করেছে। আচ্ছা, তারপরে কাইসেডো, ওদের কিন্তু ওই যে হ্যাঁ বেশ ভালো খেলোয়াড়, দুর্দান্ত প্লেয়ার কিন্তু, হ্যাঁ দুর্দান্ত প্লেয়ার। এটা তারা তো একটু সামনে যাওয়ার তাদের সুযোগ থাকবে, বা তাদের চেষ্টাও থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, সেই অ্যাবিলিটি তাদের আছে। কিন্তু আমি এই ম্যাচে আমার কাছে যদি জানতে চান, আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো। বিকজ মেক্সিকোর কিন্তু ফুটবল কালচার বা ফুটবল হিস্ট্রি বলেন, এটা ওই ইকুয়েডরের চাইতে অনেক রিচ। হ্যাঁ, মেক্সিকোর কাছে কিন্তু বিশ্বকাপ ফুটবলের অনেক ঋণ আছে, আর নিজেদের মাটিতে তারা খেলবে। এই মেক্সিকো তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে, এবং মেক্সিকোকে বলা হয় আন্ডার অ্যাচিভার। আজকে আমরা ওই হলুদ ঢেউ, হলুদ সর্ষে ক্ষেত কিংবা নীল সাদা, আমরা এই প্রাঙ্গণ আমাদের ভরিয়ে তুলি এইসব রঙে, তাই না? কি মানে সাপোর্ট, যে ফ্যান বেজ। আপনি বিশ্বকাপে গেলে দেখবেন যে মেক্সিকোর সবুজ ঢেউ কোনো অংশে কম না। মেক্সিকান ঢেউর উদ্ভব থেকে, এবং মেক্সিকো কোনো কোনো জায়গায়, আমি তো যে গতবার কাতারে যে, তারপরে আপনার রাশিয়াতে যে, আমি মেক্সিকানদের বেশি দেখেছি উৎসব, মেক্সিকান ফ্যান্স, এবং ওরা কিন্তু প্রচণ্ডভাবে ফুটবল ভালোবাসে। আর দেশের ভালোবাসা, দেশের মাটিতে খেলা, এটা কিন্তু মেক্সিকোর জন্য একটা বড় শক্তি। আর মেক্সিকোর টিমটাও খারাপ না, মানে একটা কম্বাইন্ড একটা আছে, হ্যাঁ একটা টিম হিসেবে খেলছে। আমি এই ম্যাচে এগিয়ে রাখবো মেক্সিকোকে, তবে ইকুয়েডর উপেক্ষণীয় শক্তি নয়। হ্যাঁ, স্কোরটা কি হতে পারে এটা যদি একটু, এটা আমাদের একটা সেগমেন্ট থাকে যে স্কোর 1-0 মেক্সিকো, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব, হাড্ডাহাড্ডি লড়াই হবে মেক্সিকো। আমার মতে আমার মনে হয় যে 1-0 গোলে জিতবে মেক্সিকো। এটা যদি স্কোর লাইন প্রেডিকশনটা হিরো ভাই করতে, মেক্সিকো, আমারও মেক্সিকোই মনে হয়, কিন্তু এটা 2-1 মেক্সিকো 2, মানে ক্লিন শিট থাকবে না। না, মেক্সিকো 2 ইকুয়েডর 1। গোল খুব বেশি আমি বললাম না, কারণ এখানে দুই দলের ডিফেন্স খুব ভালো, খুবই ভালো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের পর্বে। আপনার প্রিয় দলগুলো কেমন করছে বিশ্বকাপে, বা কেমন করবে সামনে, জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে। ধন্যবাদ।